স্বাগত দর্শক, ৭১ জার্নালে আপনাদের সাথে আছি আমি তানিয়া রহমান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিষয় নিয়ে বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সে খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক ইলিয়াস খান। অনেক ধন্যবাদ এবং স্বাগত জানাই, যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে। এবং দর্শক, আমরা বিভিন্ন সময় নানা আলোচনায় আমরা আমাদের অতিথিদেরকেও পর্যায়ক্রমে সংযুক্ত করে নেই। আমরা আলোচনা শুরু করব, তবে তার পাশাপাশি রাজনৈতিক এবং আন্তর্জাতিক অনেক বিষয়গুলো হয়তো আলোচনায় চলে আসবে। অন্যান্য অতিথিদের সাথে দর্শক আপনাদের পরিচয় করে দিতে চাই। ওয়াদুদ ভূঁইয়া, বিএনপির দলীয় সংসদ সদস্য, আছেন সাইফুল হক, সাধারণ সম্পাদক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এবং আছেন মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক এনসিপির। আপনাদের তিনজনকেই স্বাগত জানাই ৭১ জার্নালে এবং ধন্যবাদ এত রাতে আমাদেরকে সময় দিয়েছেন, এবং আপনাদেরকেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বলা যায় শুভেচ্ছা আমরা জানাই। ইলিয়াস খান, আমরা আসলে আপনাকে যে আলোচনাটা শুরু করতে সেটি হচ্ছে, আমরা ঘটা করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা পালন করি। শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই, নানা আনুষ্ঠানিকতা, সরকারি হোক বেসরকারি, সাধারণ মানুষের ভালোবাসার জায়গা থেকে। কিন্তু শেষ পর্যন্ত এই শহীদদের শ্রদ্ধা, মাতৃভাষাকে স্মরণ করা, চর্চা করার দিনটি মনে হয়েছে বছরে একটা দিন। তা কেন? এই ভাষার উপরে কিন্তু মাপ চলছে এক ধরনের। ইনকিলাব, আজাদি, এগুলো কিন্তু আমরা দীর্ঘদিন শুনি না। বাংলা ভাষার সঙ্গে অন্য শব্দ আছে, উর্দু আছে, আরবি আছে, নানা শব্দ আছে, বাট এখন যে ইনকিলাব, মজলুম, তারপরে আজাদি, বিশেষ করে ৫ তারিখের পর কিন্তু আমি এগুলো শুনি। আমরা এক বন্ধু লিখেছেন যে ভাষার উপর মপ চলছে। মব ভায়োলেন্স যে বিভিন্ন জায়গায় হয়েছে, মব ভায়োলেন্স করে যে মানুষকে হত্যা করা হয়েছে, মাজার পুড়িয়ে দেওয়া হয়েছে, আরও নানা কিছু হচ্ছে, আমরা জানি পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে। ভাষার উপর এক ধরনের মপ চলছে। আজাদি, এই শব্দ আমি কোনোদিন শুনি নাই, কিন্তু এখন শুনছি এগুলো খুব বড় করে আজাদি বলে। যাই হোক, আপনি যে প্রশ্নটি করছেন আমি সে বিষয়ে আসি। এটি বলার আমি লোভ সামলাতে পারছিলাম না, কারণ দেখলাম একজন মন্ত্রী বলেছেন যে ইনকিলাব বাংলার সঙ্গে। আমরা হয়তো এই বিষয়টি একটু আলোচনাও করব, কারণ হচ্ছে আমাদের সাথে এনসিপির যেহেতু একজন যুগ্ম আহ্বায়ক যুক্ত আছেন, আমরা তার কাছে হয়তো এই প্রশ্নটির উত্তর আমরা নেব। আপনি বলছিলেন, আপনি যে প্রশ্নটি করেছেন, হ্যাঁ, আমরা একদিনই তো মূলত পালন করি। যেমন আজকে খুব ভালো বলবো আমি, ভালো দিকে জামায়াত ইসলামের প্রধান যিনি, তিনি আজকে প্রথমবার গিয়েছেন, বাট তিনি বলেছেন যে দায়িত্ব পালন থেকে, এটা বিশ্বাস ভালোবাসা থেকে বা শহীদদের প্রতি শ্রদ্ধা থেকে নয়। এটি দুর্ভাগ্যজনক। আমরা যে আজকে ৫৬,০০০ বর্গমাইল পেয়েছি একটি স্বাধীন দেশ, বাঙালি জাতির প্রথম স্বাধীন দেশ, কিন্তু এটি আমাদের নিশ্চয়ই স্বীকার করতে হবে। কিন্তু সেই দেশটি যে স্বাধীন হলো, ২১-এ কিন্তু বিরাট ভূমিকা, এটা অস্বীকার করা উপায় নেই। ২১-এর চেতনা থেকেই কিন্তু আমাদের ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ সব কিছু হয়েছে। সুতরাং এটি অস্বীকার করা উপায় নেই। তো আমি বলবো সর্বস্তরের বাংলা আমরা দীর্ঘদিন শুনেছি, বারবার শুনি, সব সরকার প্রধানের মুখে, নানা মন্ত্রীদের মুখে, কিন্তু সব জায়গায় কিন্তু ইমপ্লিমেন্ট হয় না। তো আমরা আশা করতে চাই দীর্ঘ ৫৪ বছর পরে নতুন বাংলাদেশ, এক ধরনের বাংলাদেশ কিন্তু আমরা সবাই বলি যে সেই বাংলাদেশে আমরা চাই যে সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন। আর এইসব যে মপ চলছে ভাষার উপর, আমাদের এক তরুণ আলোচক আছেন, এগুলো যেন না চলে, এগুলো করে মানুষকে বিভ্রান্ত করা যাবে না। আমরা নিশ্চয়ই আমরা তার কাছ থেকে উত্তর নেব। তবে আমরা যেতে চাই ওয়াদুদ ভূঁইয়া আপনার কাছে। সেটি হচ্ছে যে বাংলা ভাষায় আমরা সবসময় হচ্ছে বলি যে আমাদের নিজেদের ভাষা, মায়ের ভাষা, কিন্তু চর্চার ক্ষেত্রে আমরা বরাবরই দেখি যে বিদেশি ভাষা আমাদের মধ্যে কেমন যেন এক ধরনের প্রভাব বিস্তার করে ফেলেছে, এবং বিদেশি ভাষায় কথা না বলতে পারলে পরিবারের লোকজন থেকে শুরু করে সমাজের লোকজনরা মনে করে সে আসলে শিক্ষিত না, তার আসলে সেভাবে সমাজে বসবাস করার মতো যোগ্যতা হয়নি। এবং অনেকটা এরকম ধারণা থেকেই আমরা অনেক অভিভাবকদের দেখি যে তারা ওই বিদেশি ভাষার স্কুল বা সেরকম বিদেশি ভাষার সিলেবাসে যে পড়াশোনা করা হয় সেরকম স্কুলে ছেলেমেয়েদেরকে ভর্তি করতে চান। এই যে প্রবণতা, এটি তো আসলে দীর্ঘদিন ধরে চলে আসছে। আপনি এটার আসলে কোনো পরিসমাপ্তি দেখতে পান কিনা? না, এটা আমাদের মানুষের, বাঙালিদের মানসিক পরিবর্তনের দরকার। আমরা বাঙালিরা, আপনি যেটা বললেন, ওই ট্রেন্ডে আমরা আছি। আমাদের মধ্যে কেমন জানি একটা মানে একটু স্ট্যান্ডার্ড একটা কিছুকে আমরা মনে করি
যে বিদেশি ভাষা প্রয়োগের মধ্য দিয়ে আমরা একটি স্মার্টনেসের পরিচয় দিই। আমরা আমাদের ভাষাকে খাটো করে আমরা আমাদের মানসিকতাটা এমন যে মানে অন্য ভাষাকে বেশি ইউজ করতে পারলে যেন আমরা অনেক বেশি স্মার্ট হলাম। যেমন অনলাইনে যারা ব্যবহার শুরু করলো, শুরুতেই যদিও তখন বাংলা কিবোর্ডের অভাব ছিল, সেজন্য বাংলিশ চালু হলো, অর্থাৎ ইংরেজিতে বাংলা লেখা। সেই বাংলিশের প্রবণতা এখনো কিন্তু আমাদের ছেলে মেয়েদের মধ্যে রয়ে গেছে। আমাদের ছেলেমেয়েরা এখনো বাংলা এত কিবোর্ড বের হওয়ার পরেও বাংলার প্রতি তাদের প্রবণতা নেই এবং বাংলা কিবোর্ডে তারা অভ্যস্ত হতে রাজি না। খুব সহজ সহজ কিবোর্ড থাকা সত্ত্বেও তারা বাংলা না লিখে ইংরেজিতে বাংলিশ লিখছে। আর আমাদের কিছু ভদ্রলোক আছে কর্পোরেট হাউসে অথবা সরকারি অফিসে, তারা এমনভাবে কথা বলেন, বাংলা ভাষা ব্যবহার করতে গিয়ে দেখা যায় যে তারা 70% ইংরেজি অথবা অন্য ভাষা মিক্স করে কথা বলেন। অর্ধেক ইংরেজি অর্ধেক বাংলা, এভাবে এমনভাবে কথা বলেন যে উনি ওনার স্মার্টনেসের পরিচয় দেন। সেটা আমাদের বিভিন্ন সরকারি কর্মকর্তাদের মধ্যেও আছে এবং আমাদের কর্পোরেট হাউস এটা বেশি দেখা যায়। কর্পোরেট হাউসগুলো এই কাজটা বেশি করে। এছাড়া আমাদের রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আছে মানে এটাকে মানে ব্যাপকভাবে জনমনে স্টাবলিশড করা আমাদের দায়িত্ব আছে। আমরা যেখানে যে অবস্থা থাকি না কেন, আমরা এটাকে প্রমোট করা দরকার যে আমরা বাংলায় কথা বলবো, বাংলাকে ভালোবাসবো। অন্যটা আমাদের প্রয়োজন আছে, সেটাও লাগবে, কিন্তু আমাদের সবসময় চর্চা এবং প্র্যাকটিসটা বাংলা দিয়ে হওয়া দরকার। রাজনৈতিক দলগুলোর দায় আছে। যেমন ধরেন আজকে যে আপনারা এখানেই শিরোনাম শুনলাম, এর আগেও শিরোনাম শুনলাম, আমাদের বর্তমান নতুন সরকারের বিরোধী দল জামাত ইসলামের যে প্রধান বিরোধী দলের নেতা, তিনি বললেন যে দেশের মানে সরকারের দায় এবং রেওয়াজ দায় থেকে, সরকারের দায় থেকে উনি শহীদ মিনারে সাইফুল হক, আপনাকে দিয়ে যদি একটা আলোচনা শুরু করতে চাই, যেটি আমাদের আরেক অতিথি বিরতির আগে বলছিলেন, এবং গতকাল থেকে আজ অবধি বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবরটি মোটামুটি আসলে চর্চার মধ্যেই আছে। সেটি হচ্ছে জামাত ইসলামের আমির, তিনি যখন শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন, তিনি তখন বলেছেন এটি রাষ্ট্রীয় একটি আচার হিসেবে তিনি এসেছেন। এর পরের অংশটি আসলে আর তিনি বলেননি। অর্থাৎ এটি যে দায় মুক্তি, এটি যে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা, সেই জায়গা থেকে তার কোনো অনুভূতি আসলে আছে কি না সেই বিষয়টি পুরোপুরি তিনি জানাননি। যদিও এরই মধ্যে একজন সাংবাদিকের সাথে তার এই বিষয় নিয়ে একটি বিতর্ক বা তর্কও হয়েছে। এটা যদি একটু উল্লেখ করি আপনার সাথে, সেটি হচ্ছে যে একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন, যেটি এর আগে আমরা জামাত ইসলামের অবস্থান দেখেছিলাম, যে ফুল দেয়াকে তারা বেদাত বলতেন, ফুল দেয়াকে তারা পূজা বলতেন, এবং একই সাথে হচ্ছে এভাবে শ্রদ্ধা নিবেদন করার প্রচলনটাকেও তারা আসলে মেনে নিতেন না। সেই জায়গায় আসলে তখন সাংবাদিক প্রশ্ন করাতে তিনি এক ধরনের রেগেও যান। এরকম একটি ঘটনা আসলে আমরা দেখেছি। আপনার মন্তব্য যদি একটু শুনি। জি, আপনাকে ধন্যবাদ। সম্মানিত আলোচক বৃন্দ, ওয়াদুদ ভুঁইয়া ভাইকে শুভেচ্ছা জানাই, তিনি আবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। প্রিয়ভাজন মনিরা শারমিন আছেন, আসেন দর্শক শ্রোতারা, আপনাদের সালাম জানেন। আমার মন্তব্য, আমি গতকাল শহীদ মিনারে তারা মালা দেওয়ার পরে, এরপরে আমি মধ্যরাতে তারপরে আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দিক থেকে আমরা মালা দিয়েছি। সেখানে সাংবাদিকরা আমাকে জিজ্ঞেস করেছিলেন, আপনি যে প্রশ্নটা জিজ্ঞেস করলেন। প্রথমত আমি এটাকে ইতিবাচক ভাবে এটাকে দেখতে চাই যে জামাত ইসলামের আমির, যিনি একই সাথে আমাদের 12 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে যিনি সংসদের বিরোধী দলের ভূমিকা এখন পালন করবেন, তিনি বিরোধী দলের নেতা নির্বাচিত হয়েছেন। তিনি অবশ্য বলেছেন যেটা রাষ্ট্রীয় আচার হিসাবে তিনি শহীদ মিনারে এসছেন এবং এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসছেন। যেটা আপনি উল্লেখ করছিলেন, এটা এই সম্ভবত প্রথম 54 বছরের ইতিহাসে জামাত ইসলামীর স্তরের কোন নেতা তিনি শহীদ মিনারে ফুলের স্তবক নিয়ে তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। যেটা আপনি বলছিলেন যে তারা ফুল দেওয়াকে বেদাত বা ধর্মীয় সংস্কৃতির পরিপন্থী বা ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী ইত্যাকার, তাদের নানা ভাষার শব্দ আছে, এগুলো তারা এ পর্যন্ত তারা বলে আসছিলেন।
সেদিক থেকে এটা বড় ধরনের ব্যত্যয়। তা আমি ইতিবাচকভাবে দেখি, তিনি এটাকে রাষ্ট্রীয় আচার হিসাবেও তিনি এটাকে ধরুন তিনি মালা দিয়েছেন এবং শ্রদ্ধা জানিয়েছেন। আবার একই সাথে আমি এটাও বলতে চাই যে তারা আমি এটাকে ইতিবাচক এদিক থেকে বললাম, আশা করি এটা কেবল রাষ্ট্রীয় আচার হিসাবে নয়, তারা আমাদের যে ভাষা শহীদরা বাস্তবে আমাদের এই রাষ্ট্র গঠনের যারা জমিনটা তৈরি করেছিলেন বা পরবর্তী জমানায় যেটা গণঅভ্যুত্থান মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে রাষ্ট্রটা গঠন করি, ফলে ভাষা আন্দোলন তার জমিনটাকে তৈরি করে দিয়েছিল, এটা আমরা সবাই এটা জানি। ফলে জামাতের যদি এটা হয়, তিনি শহীদ মিনারে এসছেন, শ্রদ্ধা জানিয়েছেন, এটা অনেক বিলম্বিত উপলব্ধি। সম্ভবত ৭১ তাদের যে রাজনৈতিক পরাজয়, সে পরাজয়ের স্মৃতি তাদেরকে কয়েক দশক ধরে তাদেরকে তাড়া করে ফিরছিল। তো সেটা তারা এখনো পর্যন্ত ধরুন খণ্ড খণ্ড কথা আমরা শুনেছি, কিন্তু পূর্ণাঙ্গ কোনো বক্তব্য, কোনো পর্যালোচনা, কোনো আত্মসমালোচনা অথবা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এ পর্যন্ত স্পষ্ট করে কোনো নীতি নির্ধারকদের কাছ থেকে আমরা কিন্তু কথাটা আসেনি। আমি আশা করি তারা রাষ্ট্রীয় আচার দিয়ে তারা শুরু করলেও তারা ৭১ সালের ভূমিকার জন্য তারা যেমন নিঃশর্তভাবে তারা যেমন ক্ষমা প্রার্থনা করবেন, তারা যেভাবে রাজনৈতিক দোসর হিসাবে তারা পাকিস্তানিদের হয়ে তারা কাজ করেছেন, এটা যে অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, গণহত্যার সহযোগী হিসাবে তারা যে ভূমিকা পালন করে এসেছিলেন, এগুলো নিশ্চয়ই বহুল আলোচিত বিষয়। এসব ব্যাপারে এখন যারা নেতৃত্বে আছেন তারা তো এই প্রজন্মের, ফলে তারা তো প্রত্যক্ষভাবে তারা কেউ এইসব তৎপরতার সাথে তারা যুক্ত ছিলেন না। আমি বহুবার বলেছি তাদের এই বর্তমান নেতৃত্বকে কেন ১৯৭১ সালের এই অন্যায় অপরাধের জন্য তাদেরকে কেন সে বোঝা, সেই ঘানি তাদেরকে কেন টানতে হবে? সুতরাং তারা যদি পরিষ্কার করে অবস্থান গ্রহণ করতে পারতেন, এটা জামাতের জন্য অনেক স্বস্তিদায়ক হতে পারত এবং দেশবাসীর কাছেও এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হতো। মানুষ তারপরে কিন্তু কিভাবে কিন্তু নেবে, আপনি বলছিলেন যে এই এখন যারা নেতৃত্ব দিচ্ছে দলে যারা আছে জি। তারা কেন আগের বোঝা হয়তো টানবে, জি, কিন্তু জি, যখন জি, জি। যখন গতকালই শহীদ মিনারে যখন তাদের নেতারা যখন ফুল দিয়ে চলে যান, তারপর সেখানে যারা উপস্থিত ছিলেন তারা কিন্তু স্লোগান এভাবে দিয়েছে যে গোলাম আজম ভাষা সৈনিক ছিলেন। অর্থাৎ তাদের ভেতরে মানে বীজটা এমনভাবে রোপণ করা হয়ে গেছে যে ৭১ তাদের যে ভূমিকা সেটা সঠিক ছিল, ভাষা শহীদদের প্রতি অশ্রদ্ধা সেটা সঠিক ছিল। এই জায়গায় আসলে আপনি নতুন নেতৃত্বর কাছ থেকে যদি বলেন দায় মুক্তির একটি জায়গা, সেটি কি আসলে আদৌ দায় মুক্তি কি হয়? না, আমি যেটা যে জন্য আমি বললাম যে তারা গতকাল আমি পরে শুনেছি, যেটা আমাকে একজন ভিডিও পাঠিয়েছেন, তারা যে গোলাম আজমকে ভাষা সৈনিক হিসেবে আখ্যায়িত করে তারা যে স্লোগান দিয়েছেন, তো এটা যদি সত্য হয়ে থাকে তাহলে ভাষার লড়াই, যেটা পরবর্তীকালে স্বাধিকারের লড়াই, আমাদের স্বাধীনতা লড়াই পর্যবসিত হলো, এই স্বাধীনতার বিরুদ্ধে স্পষ্টতই তারা একটা অবস্থান গ্রহণ করেছিলেন এবং যে জন্য তাদের যুদ্ধ অপরাধের যে বিচারের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন আছে, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আছে, কিন্তু অন্যায় অপরাধ যে হয়েছে মানে এটা তো খুবই সত্য কথা, যেটা নিয়ে কোনো প্রশ্ন তুলবার কোনো সুযোগ বা কোনো অবকাশ নেই। আমি যেটা বলতে চাই যে তাদের উপলব্ধিটা খুবই গুরুত্বপূর্ণ। তারা এখন জাতীয় সংসদে এসছেন একটা পট পরিবর্তনের প্রেক্ষিতে, নানা রাজনৈতিক সমীকরণের জায়গা থেকে। তো এই জায়গাটা তাদেরকে যদি অব্যাহত রাখতে হয়, তাহলে মুক্তিযুদ্ধের যে প্রশ্ন, তাদের অতীত ইতিহাসের যে প্রশ্ন, এই প্রশ্নের তাদেরকে দায়টা চুকানোর প্রশ্ন আছে। এটাকে কোনোভাবে এটাকে এড়িয়ে যাওয়া, এটাকে অস্বীকার করবার কোনো সুযোগ কার্যত নেই। মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা, আমাদের এই রাষ্ট্র গঠনের জন্য সবচেয়ে উল্লেখযোগ্য তাৎপর্যপূর্ণ বিষয়। তার উপরে ভিত্তি করে আমরা ৯০-এর আমাদের গণজাগরণ গণ অভ্যুত্থান, ২৪-এর অসাধারণ যে গণজাগরণ গণ অভ্যুত্থান, সবটাই কিন্তু মুক্তিযুদ্ধের এই জমিনের উপরে, এই স্বাধীন রাষ্ট্রের জমিনের উপরে আমরা সংগঠিত করেছি। তো আমি দেখতে চাইবো যে তারা এইসব ব্যাপারে তাদের কথা বলবেন, উপলব্ধি জায়গাটা তারা আসবেন। এবং ইতিমধ্যে আমি বহুবার বলেছি বহু জায়গাতে যে তারা এটাকে ঘুরিয়ে ফিরিয়ে বলবার কোনো সুযোগ, কোনো অবকাশ নাই। এবং এই কথাটা বলতে না পারলে
তাদের অপরাধের দায় তাদেরকে কিন্তু তাড়া করে ফিরবে। তারা করে ফিরবে। আমরা জি, এবং আলোচনা চালিয়ে যাব। আমাদের সাথে অনিরা শারমিন আছেন, যুগ্ম আহ্বায়ক এনসিপির। যে প্রশ্নটি আসলে সবারই একটু জানবার, সেটি হচ্ছে যে আপনাদেরকে বলা হয় জেনজি প্রজন্ম, এবং আপনারা এই মুক্তিযুদ্ধ এবং শহীদদের প্রতি কতটা শ্রদ্ধাশীল এবং কতটা আপনারা তাদেরকে ধারণ করেন, কারণ আপনাদের বিভিন্ন সময়ে রাজনৈতিক বক্তব্যে, রাজনৈতিক স্লোগানে এমন কিছু ভাষা ব্যবহার হয়েছে যেটি নিয়ে সাধারণ মানুষের কাছ থেকে এক ধরনের বলা যায় প্রতিক্রিয়া বিভিন্ন গণমাধ্যমে আসলে দেখা গেছে। আচ্ছা, ধন্যবাদ। যারা দেখছেন টিভির পর্দায় তাদের শুভেচ্ছা, এবং আমার বিজ্ঞ সহ-আলোচক যারা উপস্থিত আছেন তাদের শুভেচ্ছা। আমি আসলে বুঝলাম না আপনার প্রশ্নটা আপনি বললেন যে এটার সাথে কিছু শব্দ প্রয়োগের সাথে আসলে ভাষা আন্দোলন বা মুক্তিযুদ্ধকে ধারণ করবার কি সম্পর্ক, এটি অবশ্য আমার বোধগম্য নয়। তবে আমি আমার জায়গা থেকে বলছি, সেটা হচ্ছে আপনি যে প্রশ্নটি করেছেন তার প্রেক্ষাপট সম্ভবত এই আজকে আমাদের একজন সরকার দলীয় একজন মন্ত্রী, তিনি হয়তো এই যেদিকে ইঙ্গিত করেছেন যে ইনকিলাব জিন্দাবাদ, এই ধরনের শব্দ। দেখেন, এই শব্দগুলো আমার কাছে মনে হয় কি যে রাজনীতি, মানে এখন তো ভাষা নিয়ে একটা রাজনীতি চলছে। আমার মনে হয় যে সবকিছু নিয়ে, দুনিয়ার সবকিছু নিয়ে রাজনীতি করার আসলে দরকার নাই। আজকে 21শে ফেব্রুয়ারি, এবং এই জায়গাতে আমরা জানি যে ভাষা আন্দোলন এবং সেই প্রেক্ষাপট এবং আমরা এই বাংলা ভাষাকে আমাদের বিশ্বের দরবারে নিয়ে যাওয়ার জন্য আমাদের যে চর্চা, এটি হচ্ছে একটি আলাপ। এবং এখানে আসলে অন্য ভাষার শব্দ আসতে পারবে কি পারবে না সেটা আবার আরেকটা আলাপ। আমাদের রাজনীতিবিদদের অসুবিধার জায়গা সেটা হচ্ছে তারা আসলে প্রত্যেকটা বিষয়কে আসলে রাজনৈতিক কম্পোনেন্ট করে তোলে। এটা আসলে খুব বেশি প্রয়োজন নাই। যখন রাজনীতির এজেন্ডাগুলো কম থাকে দলীয়ভাবে, আমার মনে হয় যে তখনই আসলে এই ভাষাকে নিয়েও রাজনীতি করার একটা বিষয় সামনে আনা হয়। দেখেন, একটু আগে সাইফুল ভাইয়ের কথা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম, আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ। ভাইও কিন্তু একটা শব্দ ইউজ করছে, যেহেতু শব্দ নিয়ে আজকে কথা হবে, সুতরাং আমি শব্দগুলো খুব খেয়াল করছিলাম। যে উনি কিন্তু বলেছেন জমিন বললেই কিন্তু উনি আসলে উর্দু ভাষী বা পাকিস্তানি হয়ে যাচ্ছেন না। বাংলা ভাষা কি খাঁটি ভাষা? পৃথিবীর কোনো ভাষাই কি খাঁটি ভাষা? আর আমি যদি বলি যে বাংলা ভাষার যেটা যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে আমি জানি, সেটা হচ্ছে বাংলা ভাষা এসেছে সংস্কৃত, প্রাকৃত এবং পালি, এবং তারপরে বাংলা ভাষার সাথে কালের বিবর্তনে বহু ভাষার সংমিশ্রণ হয়েছে। আপনি হয়তো মানে আপনি যেহেতু প্রথমেই বলছিলেন যে আপনি আমার প্রশ্নটি বুঝতে পারেননি, আমি যদি আরেকটু সহজ করে বলি, সেটি হচ্ছে যখন আপনারা আন্দোলন করেছেন তখন বেশ কিছু শব্দ ব্যবহার হয়েছে, জিন্দাবাদ, তারপরে হচ্ছে আজাদি, তারপরে হচ্ছে এরকম নানা শব্দ, যে বিষয়টি তখনই হয়তো আলোচনায় কম এসছে কিন্তু এখনো বারবারই আসছে। বাংলা ভাষায় তো আসলে শব্দ ব্যবহারের কোনো দৈন্যতা নেই, এই শব্দগুলোর তো বাংলা শব্দ আছে, সেগুলো কেন ব্যবহার না করে এই শব্দগুলোই কেন ব্যবহার করতে হলো আপনাদের? আচ্ছা, তাহলে আমি একটু বলি। সেটা হচ্ছে যে এই যেই শব্দগুলোর কথা আপনি বলছেন, ইনকিলাব জিন্দাবাদ, এই কথাটার অর্থটা আমাদের আগে জানতে হবে। সেটা হচ্ছে লং লিভ রেভলিউশন। আমাদের পশ্চিমা যারা বন্ধুরা বিপ্লব করে, তারা এই একই কথা ইংরেজিতে বললে সেটা কিন্তু খুব অসুবিধা হয় না, লং লিভ রেভলিউশন। এটার বাংলা অর্থ হচ্ছে বিপ্লব দীর্ঘজীবী হোক। এবার এই শব্দটা যখন আসলে ব্যবহার করা হয়, আমাদের এই প্রেক্ষাপটটা বুঝতে হবে যে আমরা কখন আসলে এই শব্দগুলো আসলে ব্যবহার করা হয়েছে আমাদের এই উপমহাদেশে এবং বাংলাদেশে। সেটা হচ্ছে যখন আমরা স্বাধীনতা আন্দোলন, শ্রমিক আন্দোলন, এই যে মজলুম কথাটা, আমরা যখন মজলুম কথাটা শুনি তখন কিন্তু আমাদের শ্রমিকদের কথা মনে হয়, আমাদের যারা নির্যাতিত তাদের কথা মনে হয়। এবং বাংলাদেশ এবং পাকিস্তানের যে রাজনীতি, তার বিভিন্ন রাজনৈতিক মিছিলেও কিন্তু এই স্লোগানগুলো ইউজ হয়েছে। আজাদি শুনলে কি মনে হয়? আজাদি শুনলে মনে হয় মুক্তি। অসুবিধা কি? না ভাই, আপনি কি জান্নাত জাহান্নাম নিয়ে প্রশ্ন করেন? বেহেশত তো আসলে জান্নাত জাহান্নাম এগুলোর সাথে মিলাবেন না দয়া করে। না, কেন মিলাবেন না? কেন মিলাবো না? এটাই আমার উত্তর, মানে এটাই আমার আসলে প্রশ্ন। দেখেন, আপনারা আসলে রাজনীতি করতে চান, এবং একটা বিষয়ে আমার কাছে মনে হয় যে এই ইনকিলাব জিন্দাবাদ, এটির তো একটা দীর্ঘ ইতিহাস আছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমি আপনাদের জ্ঞাতার্থে একটু বলি,
এই কথাটা জনপ্রিয় করেছে একজন হিন্দু ভদ্রলোক, উনার নাম হচ্ছে ভগৎ সিং। উনি হচ্ছে 1900 আমি যদি ভুল না করে থাকি 23 সালে উনি আসলে প্রথম এই কথাটা জনপ্রিয় করেছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের ক্ষেত্রে। সুতরাং যখন আমরা দেখেন, যখন আমরা কোনো আন্দোলন সংগ্রাম করি, আমরা এই স্লোগানও কিন্তু দিয়েছি, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। আমরা মুক্তিযুদ্ধের স্লোগান বলেছি, আমরা বলেছি দেশ ভাগের সময় মানে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আমরা এই স্লোগান দিয়েছি। সুতরাং দেখেন, প্রত্যেকটা, যেহেতু এনসিপি একটা গণ অভ্যুত্থান পরবর্তী দল, তার কিন্তু স্লোগান এবং আরো অনেক কিছুতে কিন্তু আসলে আপনারা এই বিপ্লবের সাথে সম্পর্কিত যে শব্দগুলো সেগুলো আপনারা পাবেন। এই জায়গা থেকে এটা একটা ব্যাপার, দেখেন আমরা কিন্তু আমাদের দলীয় যে স্লোগান সেটি কিন্তু ঠিক করে উঠতে পারিনি। আমরা এই আন্দোলনের মধ্যে থেকে এই ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগানটি দিয়েছি, সেটির ক্রমান্বয়ে কিন্তু আমাদের আজকে চলে আসে। আমরা আলাদা করে আসলে সেরকম সময়ও পাইনি আলাদা করে বসার, যে আমরা একটা নতুন করে স্লোগান ঠিক করব। তো এই স্লোগানটি নিয়ে যে পরিমাণ রাজনীতি আজকে বাংলাদেশে হলো, আমার কাছে মনে হয় যে, এবং একটা স্লোগান এবং কিছু শব্দবন্ধ যদি অস্পৃশ্য হয়, তাহলে আমার মনে হয় বাংলাদেশে আমি যারা আসলে এই ব্যাপারটা নিয়ে উচ্চকিত, আমি বলবো তাদের আসলে ভাষা নিয়ে একটা মানসিক দৈন্যতার সৃষ্টি হয়েছে। দেখেন, ভাষার বিবর্তন বাংলাদেশে আছে, মানে বাংলা ভাষায় আছে, এবং ভাষা ততক্ষণ পর্যন্তই কোনো অসুবিধা নাই যতক্ষণ না আমরা ওই ভাষার মানে ওই শব্দগুলোর প্রতি আত্মসমর্পণ করছি। আমাদের এত ইনসিকিউরিটি কেন? আমরা ন্যায়ের কথা বলি, আমরা ন্যায্যতার কথা বলি, আমরা ইনসাফ বললে যদি বিপ্লবী সেই চেতনাটা আসে, তাহলে সেই জায়গা থেকে আমি কোনো অসুবিধা আসলে দেখি না। ন্যায় বললে কি আসছে না, মানে সেরকম মানে বিপ্লব করবার মতো মানসিকতা তৈরি হচ্ছে না? তাহলে যুগ যুগ ধরে যে বিভিন্ন সময় সবাই আন্দোলন করেছে, তারা তো তখন এই ভাষাগুলো ব্যবহার করেনি, তারা তো তখন আমার মনে হয় যে এই বিতর্কটা যখন আপনি তুলবেন, তখন উপমহাদেশের যে রাজনৈতিক আন্দোলনগুলো সেগুলো কিন্তু হচ্ছে আপনার, আমি বাংলাদেশের আন্দোলনের কথা বলছি। হয়তো আমি বললাম যে বাংলাদেশের আন্দোলনে কিন্তু আরো অনেক কিছু আছে, দিল্লি না ঢাকা এই স্লোগান এসেছে, সেটা নিয়ে আপনাদের কোনো অসুবিধা নেই। আমরা কিন্তু এইটাও বলেছি যে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, মুক্তিযুদ্ধের স্লোগান, সেটি নিয়ে আমরা দিয়েছি। কিন্তু এই স্লোগান নিয়ে যে রাজনীতি, এটি আসলে খুবই, মানে আমি কিছু বলতে চাচ্ছিলেন? শব্দের বিরোধিতা। আমি একটু যোগ করতে চাই। আমি মনিরা সাহেব যেটা বললেন, ওই যে প্রথমত এটা ভগৎ সিং, যিনি জানেন যে তিনি একজন ব্রিটিশ বিরোধী, তিনি একজন বিপ্লবী ছিলেন যাকে ফাঁসি দেওয়া হয়েছিল, এবং তিনি আসলে এই ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগানটা তিনি প্রথম ভারতবর্ষে তিনি প্রথম উচ্চারণ করেছিলেন। এটা তৎকালীন সংবাদপত্রে বড় আকারে এসেছিল। তারপর থেকে এখন ভারতে আমরা যখন বলি বিপ্লব, আমি যেটা বলছিলাম যে ভগৎ সিং তো প্রথমত তিনি এই স্লোগানটা তিনি দিয়েছিলেন। তো এখন এর পর থেকে ধরুন এটা ইনকলাব মানে বিপ্লব দীর্ঘজীবী হোক, আমরা যে অর্থে বলি বিপ্লব দীর্ঘজীবী হোক, লং লিভ রেভলিউশন। আমার এটা কিন্তু আবার ভগৎ সিং এর বিখ্যাত বই আছে, কেন আমি নাস্তিক। এটা হলো ভগৎ সিং এর, এটার লক্ষ লক্ষ কপি এটা বেরিয়েছে, এটা তার বিখ্যাত বই আছে। কিন্তু তিনি একজন বিপ্লবী, তিনি বিপ্লবী ভাবাদর্শ দ্বারা তিনি উদ্বুদ্ধ ছিলেন। আমি ভাষার কোনো শ্রেণী চরিত্র নেই, কথাটা সত্য, কিন্তু ভাষার একটা রাজনীতি আছে, দোতনা আছে, ভাষার একটা সাংস্কৃতিক বার্তা আছে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তো সেটার সাথে বিশেষ চিন্তা, বিশেষ মতাদর্শ, বিশেষ সংস্কৃতি, তার কিন্তু একটা প্রত্যক্ষ পরোক্ষ সম্পর্কটা এটা কিন্তু দেখা যায়, এটাকে অস্বীকার করবার কোনো সুযোগ নেই। তবে এখানে আমাদের মাননীয় মন্ত্রী আজকে যেভাবে বললেন যে মানে ইনকলাব সম্পর্কে, কথার মধ্যে হয়তো একটু অতিশয়োক্তি আছে, কিন্তু আমরা আমাদের বাংলা ভাষা তো সমৃদ্ধ হয়েছে এরকম হাজার হাজার বাইরে নানা শব্দ নিয়ে, এবং এটা পৃথিবীর সমস্ত ভাষায় কিন্তু এভাবে সমৃদ্ধ হয়েছে। গুরুত্বপূর্ণ হলো ভাষার মধ্যে যে রাজনীতিটা, ভাষার মধ্যে যে সংস্কৃতিটা, ভাষার মধ্যে আপনার যে হেজমনিটা তৈরি করবার চেষ্টা করা হয়, আধিপত্য তৈরি করবার চেষ্টা করা হয়, এটা বিশেষ করে যারা নিপীড়িত থাকেন, শোষিত থাকেন, বঞ্চিত থাকেন, যারা এক ধরনের মজলুম থাকেন, শব্দটা মনিরা একটু আগে উল্লেখ করলেন, তারা তাদের মতন করে শব্দ, ভাষা, বাক্য তারা কিন্তু খুঁজে নেয়। অনেক সময় মানে যারা শাসক শ্রেণী, অধিপতি শ্রেণীর ভাষা শব্দটা অনেক সময় তারা কিন্তু বাইরে তারা বেরিয়ে যেতে চান, নতুন শব্দগুচ্ছ আমদানির ভিতর দিয়ে। এটাকে আমি বড় কোনো অন্যায় হিসাবে এটাকে আমি দেখি না। গুরুত্বপূর্ণ হলো রাজনীতিটা কি দিচ্ছেন, সেটাকে কিভাবে আপনি মোকাবেলা করবেন।
এভাবে যদি চিন্তা করতে পারি তাহলে আপনি অনেক কিছুকে ধারণ করতে পারেন। কোথায় আপনি আবার অনেক কিছু আসলে বর্জন না, এই করার সময় জায়গাটি এসে আছে। সাইফুল ভাই আজাদি ওয়াদুদ কেমন ভাই লাগে? আছেন আমাদের সাথে, এই বিষয়ে যদি ওনার মন্তব্য আমরা একটু শুনে আরেকটু আলোচনা করতে আজাদি চাই। তো ভারতে একটা খুব পরিচিত শব্দ। জি। দিল্লিতে যে বড় আন্দোলন, ওই যে আপনার বিশেষ করে জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে, সেখানে আজাদিতেও তাদের একটা বিরাট একটা শব্দ হিসেবে, আজাদি বলতে ব্যক্তি মানুষের যে স্বকীয়তা, স্বাধীনতার অর্থে সেখানে এটা যত না দেশের আজাদির অর্থে বলা হচ্ছে, ভারতের বর্ষের সাম্প্রতিককালে এটা ব্যক্তির যে স্বাধীনতা, যেখানে তার তার জবানের স্বাধীনতা, তার যে কথা বলবার স্বাধীনতাকে খর্ব করা হয়েছে, বিশেষ করে নরেন্দ্র মোদী সরকার আসার পরে ভারতের সম্প্রতি আজাদি শব্দটা অনেক বেশি জনপ্রিয় হয়েছে, আর বিশেষ করে তরুণ ছাত্রছাত্রীদের ভেতরে। আমাদের এখানকার জলে অভ্যুত্থানের আমাদের বন্ধুরা, ফ্রন্ট লাইনাররা, তারা শব্দটা নিয়েছেন। আমি খুব একটা আপত্তির তেমন কিছু দেখিনি। ওয়াদুদ ভাইয়া, জি, হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে হ্যাঁ, বাংলা ভাষাটা বিভিন্ন দেশের বিভিন্ন সংস্কৃতির ভাষা এসে সমৃদ্ধ হয়েছে, কিন্তু এটা কালক্রমে কিন্তু বাংলা ভাষা হিসেবে স্টাবলিশড হয়ে গেছে। যে ভাষাগুলো বাংলা ভাষায় রূপান্তরিত হয়ে গেছে, স্থানান্তরিত হয়ে গেছে, মাইগ্রেট করেছে, সেই ভাষাগুলোকে আমরা এখন বাংলা ভাষাই বলি। সেটা ইংরেজি হোক, সংস্কৃতি হোক, উর্দু হোক, সেগুলো আমার বাংলায় এবং আমার বাংলা একাডেমিতে এটা অনুমোদন প্রাপ্ত হয়ে গেছে, স্টাবলিশড হয়ে গেছে। অতএব সেটা আমার এখন এই মুহূর্তে আমার বাংলা ভাষার সম্পদ। এটা সমৃদ্ধ বাংলা ভাষা, যেমন চেয়ার টেবিল বা উর্দু ভাষার থেকে যা আসছে, সংস্কৃতি থেকে যা আসছে, বা হিন্দি থেকে যা আসছে, এগুলো যখন এসে অনেক দীর্ঘমেয়াদে আমার বাংলায় সে বসে গেছে এবং বাংলা ভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে গেছে এবং বাংলা ভাষাকে আরো বেশি সমৃদ্ধ করেছে, সেটা আমার বাংলা ভাষা হিসেবে সমৃদ্ধ হয়েছে। কিন্তু এখনো যে ইনকলাবের প্রশ্ন আসছে, আজাদির কথা আসছে, এগুলো কিন্তু বাংলা ভাষা হিসেবে এখনো প্রতিষ্ঠিত হয়নি, কেউ করেনি, এবং বাংলা একাডেমি তো তার কোনো স্বীকৃতি লাভ করেনি। জমিন কথাটা যে আসছে, জমিন কিন্তু আমার বাংলা ভাষায় এস্টাবলিশড একটা শব্দ, প্রতিষ্ঠিত শব্দ। অতএব এখানে কিন্তু বিদেশি শব্দ যোগ হলেও আমাকে ভাবতে হবে যেগুলো আমার সাথে সম্পৃক্ত হয়ে গেছে, যেগুলো মাইগ্রেশন করে সম্পৃক্ত হয়ে গেছে, ভাষা, সংস্কৃতি, কালচার মাইগ্রেট করে ফেলেছে, ওগুলোকে আমার ধারণ করে কথা বলতে হবে। এর বাইরে নতুন করে আমি আমদানি করার কেউ না। আমি কেন ইনকাম আমদানি করতে যাব? আমি কেন ইনসাফ আমদানি করতে যাব? ইনসাফ কেন আমদানি করতে? এই গত ভোটে ইনসাফ বিক্রি করলো তারা, যে ইনসাফ পাল্লাকে ভোট দিলে ইনসাফ হবে। এখন যে বাংলা ভাষায়, যেমন ধরেন কালকে শহীদ মিনারে আমরা দেখলাম যে বাংলার এই যে একটা দিবস, এই যে যেটা বিশাল দিবস, অর্জনের দিবস, সেখানে জামাত এনসিপি গেল। আমরা তো এনসিপিকে মনে করি এই যুগের, এই প্রজন্মের তরুণ ভাবধারা, চিন্তা, প্রগতির সাথে তাদের সম্পর্ক আছে। দেখেন, খেয়াল করেন, তারা গেল, একটা নারী নেতৃত্ব সেখানে যায়নি, একজনও নারী নেতৃত্ব যায়নি। এর অর্থ কি দাঁড়ালো? আমরা এখন এনসিপির একজন নেত্রীর সামনে কথা বলছি, মাশাআল্লাহ, সে খুব ভালোই, যদিও মাশাআল্লাহ শব্দটাও আরবি শব্দ, আমি বলবো যে ধন্যবাদ, যে সে অনেক ভালো নলেজ রাখে, কথা বলছে। তো তাদের মতো নেত্রীরা কেন নয় সেখানে? ভাষা শহীদদেরকে শ্রদ্ধা জানাতে কেন নয় সেখানে? একজন কেন নারী আমরা দেখলাম না? এটা কি ধন্যতা? ভাষার প্রতি অসম্মান, যে নারীরা ভাষাকে সম্মান জানাতে পারবে না, সেরকম কোনো ইঙ্গিত? এটাই তো মনে হচ্ছে। জুলাই সনদ নিয়ে তাদের জীবন যাচ্ছে। জুলাই সনদে তারা যে বলা আছে যে 5% নারীকে সংসদ সদস্য হিসাবে প্রার্থী ঘোষণা করতে হবে। সেই 5%-এর মধ্যে জামাত ইসলাম 1% নারীও আপনার দেননি, নমিনেশন দেননি। বাট ওনারা জুলাই সনদ নিয়ে উত্তাল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। সেই জন্য আমি বলছি যে তারা এই ভাষাকে আমরা রাজনীতিবিদরাও নানাভাবে প্রমোট করা উচিত, সম্মান করা উচিত। সালাম, জব্বার, বরকাতের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থাকা দরকার অগাধ। তাদের কারণেই আজকে আমরা ভাষা পেয়েছি, বিশ্ব ভাষা হিসেবে স্বীকৃত পেয়েছি। আর সেখানে যদি গিয়ে বাংলাদেশের কোনো ছায়া প্রধানমন্ত্রী অথবা বিরোধী দলের নেতা গিয়ে যদি বলে যে এটা একটা
সরকারি কি বলছিলেন উপস্থাপক? রাষ্ট্রীয় আচার, রাষ্ট্রীয় আচার, সরকারি আচার। আচার, জি। আচার বললে আচারটাকে যখন আপনি উল্টাই দেবেন, উল্টান, তাহলে কি দাঁড়ায়? মানে এর অর্থ হলো আমি এই ভাষা মানি না, আমি জব্বার বরকতকে স্বীকার করি না, আমি এই শহীদ মিনারকে উঠে ফেলবো, উবড়ে ফেলবো, কিন্তু আমি শুধুমাত্র আসলাম বাধ্য হয়ে আচার, রাষ্ট্রীয় আচারকে স্বীকার করে। আমি কিন্তু ভাষাকে স্বীকার করি না, ভাষা দিবসকে স্বীকার করি না, এই শহীদদেরকে স্বীকার করি না। এটা কিন্তু ওনাদের এই আচার শব্দটার মধ্য দিয়ে এটাই প্রকাশ পায় যে আমি শুধু আচার পালন করতে আসছি, আমি কিন্তু শহীদদের প্রতি সালাম এবং শ্রদ্ধা জানাতে আসি নাই। তো এতে কি করে বাংলা স্টাবলিশড হবে? তারা তো পারলে পুরো উর্দু ঢুকিয়ে দিবে। বাংলাদেশে উর্দুই একমাত্র ভাষা, যেটা প্রেসিডেন্ট বলেছিল। আর যে উর্দুই একমাত্র ভাষার এই শব্দের বিপরীতে সালাম জব্বার বরকতরা মানে লড়াই শুরু করলো, আজকে তো আবার দেখা যাচ্ছে উর্দুই হবে বাংলাদেশের একমাত্র ভাষা। সেই সময় এসে গেছে। অতএব এই ভাষাকে সেই সময় আসেনি। না, 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 কিন্তু সেই কিন্তু সময় এখানে এখানে সেই সময় আসবে না। এখানে কিন্তু আমরা একটু ওয়াদুদ ভাই, বলতেই চাই যে পিরোজপুর সেই এক সময় আসনের আসবে যিনি না। সংসদ সদস্য, তিনি মাসুদ সাইদি, তিনি কিন্তু একটা কথা বলেছেন যে 21শে ফেব্রুয়ারির পরিবর্তে 8 ফাল্গুন মাতৃভাষা দিবস পালন করা যেতে পারে। তিনি এই ধরনের একটি প্রস্তাব দিয়েছেন। আমরা সেটা নিয়ে আলোচনা করতে চাই বিরতির পর, এবং একই সাথে মনিরা শারমিনের কাছে ওয়াদুদ ভূঁইয়ার যে প্রশ্নগুলো ছিল নারী নেতৃত্বের বিষয়ে জায়গাগুলো, নিশ্চয়ই আমরা সেটার উত্তর জানবো।